তাহলে আমরা আজকে সন্ন্যাসী তৃতীয় নম্বর অধ্যায় ইতিহাসের প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। আজকে আমরা প্রথম বিদ্রোহটা পড়ব, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। এর আগের দিনে আমি পুরো 12টা বিদ্রোহেরই সাল, নেতা এবং কোন বিদ্রোহ কোথায় হয়েছিল ভারতের ম্যাপে আমি দেখিয়েছি অবস্থান। আজকে আমরা প্রতিটা বিদ্রোহ একটা একটা করে বিদ্রোহ চলবে প্রতিদিন। আজকে আমরা সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহটা পড়ব। সেই বিদ্রোহটার কী হয়েছিল, বিদ্রোহটা কোথায় হয়েছিল, বিদ্রোহটার নেতা কে ছিল, বিদ্রোহটার পটভূমি সেই সময় ভারতীয় ঐতিহাসিক পরিস্থিতি কী ছিল, বিদ্রোহের কারণগুলো পড়ব পরপর, বিদ্রোহটা বিস্তার কীভাবে লাভ করেছিল এবং সর্বোপরি বিদ্রোহটাকে আমরা মূল্যায়ন করব ঐতিহাসিকদের মত দ্বারা। পুরো চ্যাপ্টারটাকে সেটিং করা আছে আমাদের। এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক 6 নম্বর আসতে পারে, এটা থেকে 8 নম্বরেও প্রশ্ন ভাবা যেতে পারে, 8 নম্বরও আসবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, তারও উত্তর আজ সলভ হবে। 6 নম্বরের প্রশ্নেরও উত্তর সলভ হবে, 2, 3 তো MCQ সব কভার হবে এখানে। এরপর আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহ আমরা জানি, সেদিনের আমরা ক্লাস অনুযায়ী আমরা ভূমিকা করাইছিল যে এটা 1773 সালে শুরু হয়েছিল আর 1800 সাল অবধি চলেছিল। প্রায় 37 বছর ধরে যুদ্ধ চলেছিল, প্রায় 4 দশক ধরে একটা যুদ্ধ, একটা বিদ্রোহ, একটা ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে ছিল। 40 বছর, 1763 সাল থেকে, 1763 সাল থেকে ছিল, প্রায় 40 বছর, 37 বছর হবে কেটে। তো এই বিদ্রোহটা মূলত ভারতবর্ষ, তৎকালীন যে ভারতবর্ষ, তখন তো ভারতবর্ষ বাংলাদেশ ভাগ হয় না, তো তখন ভারতবর্ষটা এরকম ছিল মোটামুটি। তো এরকম যখন ছিল পাকিস্তান সমেত, এরকম ছিল যখন, তো বাংলাদেশটা আমি একটু চিহ্নিত করছি, এইরকম ভারতবর্ষের ম্যাপ। তখন তো আর বাংলাদেশ আলাদা ছিল না, তখন বঙ্গ বলে জিনিস ছিল। এইটা যে বাংলাদেশ, আমি বাংলাদেশটা তা এখন চিহ্নিত করছি ভৌগোলিক অনুসারে। এটা পশ্চিমবঙ্গ আমাদের মূলত। এইখানটাতে রংপুর, দিনাজপুর, বগুড়া, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কুচবিহার, নেপালের কিছুটা বর্ডার, বিহারের কিছুটা, আসামে কিছুটা, উত্তরপ্রদেশ পর্যন্ত বিদ্রোহটা বিস্তার লাভ করেছিল। মানে কত বড় জায়গা জুড়ে বিদ্রোহটা হয়েছে ম্যাপের মধ্যে দেখো। সাদা বোর্ডে ইতিহাস ক্লাস, এরকম ম্যাপ এখে ইতিহাস ক্লাস নাই ইন্ডিয়াতে, ঠিক আছে? এই জায়গাটা জুড়িয়ে হয়েছিল, মানে ম্যাপ চলে এসেছে, ইলেকট্রনিক্স বোর্ড দ্বারা ম্যাপ চলে এসছে। ম্যাপ এখানে কোনো টিচার সাদা বোর্ডে ম্যাপটা চলে এসছে, টিচার হয়তো ম্যাপটার থেকে দেখাই নিয়েছে কলমে করে যে এই জায়গাটা বটে, কলমে চিহ্নিত করাই ছিল ম্যাপে, টিচার দেখাইছে। আর লেখা তো সব চলে আসে, কোথায় কী হয়েছে টিচার রিডিং পড়ে পড়ে যায়। 100% ইতিহাস ক্লাস ইন্ডিয়াতে তুমি দেখবে ইউটিউবে। তো এখন এই জায়গাটা, তার মানে আমি বললাম কোথায় কোথায় বিদ্রোহ হয়েছিল, সবাই লিখতে পারে। এটা রংপুর, আরে বাংলাদেশের উপরটা রংপুর। বাংলাদেশের একটা ম্যাপ আমি ভূগোলে ক্লাস ছেড়েছি, বাংলাদেশের প্রশাসনিক বিভাগ। বাংলাদেশের ম্যাপ সম্বন্ধে ধারণা চাই এই বিদ্রোহগুলো পড়তে গেলে, শুধু ইন্ডিয়ার ম্যাপ জানলে হবে না। তাহলে হয়েছিল কোথায়? রংপুরে, বগুড়াতে, দিনাজপুরে। এটা বাংলাদেশের জেলা, এখন অধুনা বাংলাদেশ। আজকের দিনে এলা রংপুরটা বাংলাদেশে। আমাদের কোচবিহার, আমাদের জলপাইগুড়ি, আসাম, বিহারে কিছুটা, নেপাল বর্ডারে, উত্তরপ্রদেশ এখন পর্যন্ত বিদ্রোহটা বিস্তার লাভ করেছিল। বিদ্রোহটার নাম কি ছিল? সন্ন্যাসী ফকির। প্রথম কৃষক বিদ্রোহ এবং উপজাতি বিদ্রোহের মধ্যে প্রথম এটা হয়েছিল। 63 সালে শুরু, 1800 সালে শেষ, বিদ্রোহ ফিনিশ। পুরো বিদ্রোহটা পড়ব আমরা, প্রত্যেকটা কারণ জানব, ছোটোখাটো কারণগুলা। তো এখন সন্ন্যাসী ও ফকির বলতে কি বোঝানো হয়, ফার্স্ট টপিক্স। তাহলে আমি ভূমিকা টাইপের লিখলাম। ভূমিকা টাইপের তুমি লিখতে পারো যে এইখানে একটা প্রথম কৃষক বিদ্রোহ, যেটা এই জায়গাগুলো হয়েছিল, এটাই ভূমিকাতে লিখতে হবে। এই বিদ্রোহটা সন্ন্যাসীরা করেছিল এবং ফকিররা মিলে করেছিল। এখন আমরা বুঝবো কারা সন্ন্যাসী, কারা ফকির। সন্ন্যাসীর মধ্যে উল্লেখযোগ্য নাম কারা সন্ন্যাসী শুনো। সন্ন্যাসী তৎকালীন মুঘল সাম্রাজ্য ছিল, এখানে মুঘল রাজা ছিল, দিল্লির সম্রাট, আগ্রার সম্রাট। তো সেই সময় 63 সালে মুঘলের অবস্থা খুব 12টা বেজে গেছে। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সম্রাটের অবস্থা খুব খারাপ। শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহ, তৃতীয় বাহাদুর শাহ, সব নমস্কার পার্টি, এগুলা কেউ বীর বিক্রম ছিল না। সব লাস্ট মুঘল সম্রাট, একদম গুরুদেব মুঘল যে ছিল, সে ছিল ঔরঙ্গজেব। তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পরবর্তী যে সম্রাট, ইতিহাসে কোনো স্থানও পায় নাই। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধেই শেষ, মানে ঔরঙ্গজেবের শেষ। ঔরঙ্গজেবের পরবর্তী ফারুক সিয়ার বলো, আর শাহ আলম বলো, আর দ্বিতীয় বাহাদুর শাহ বলো, সব মানে অত বীর ছিল না। ওরা এনজয় নিত, আমি সম্রাট, তার এনজয় নিত। সেই সুযোগটা নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। জানেন তো সবাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অলরেডি ইন্ডিয়াতে তখন দানা বেঁধেছিল। ব্যবসার সুবাদে এলেও তারা আস্তে আস্তে 1765 সালে দেওয়ানি লাভ পায়। জানতেই হবে তোমাকে প্রেক্ষাপট। মুঘল যুগে সন্ন্যাসী ফকিরদের জীবনযাত্রাটা শুনো। সন্ন্যাসী বলা হয়েছে মানে ধর্মীয় প্রচারক হিন্দুদেরকে সন্ন্যাসী বলা হয়।
এক কথায়। আর ধর্মীয় প্রচারক মুসলিমদের হচ্ছে ফকির, পীর বাবা, ঠিক আছে। ওদের যে অফিস, ধর্ম স্থান, সেটাকে দরগা বলা হয়। দরগার পীর, দারোগার পীর, বাস। এরা কিন্তু কট্টর মুসলিম ছিল না, ইসলাম ধর্মকে মানে বিরাট ইসলামী ছিল না এরা হালকা ইসলাম, মানবতাবাদী ইসলামী ছিল। আর সন্ন্যাসীরাও গেরুয়া পোশাক পরত, কেউ নাঙ্গা পোশাক পরত। আর যারা মানে ফকির, তারা একদম হরিণের চাল, বাঘের চাল, বল্লভ, হাতিয়ার, কালো কালি, মুখে গলায় শিকল, জটা রাখত, মানে অদ্ভুতভাবে গ্রামে গঞ্জে। গ্রামের লোক, সাধারণ মানুষ তখন তার শিক্ষিত লোক ছিল না, ইয়ারাকে দেখলেই বিরাট ধার্মিক, বিরাট জ্ঞানী গুণী এইসব মানে মনে করতো, ছিলও হয়তো। আবার মনে করাটা তার থেকে বেশি। পোশাক পরিচ্ছদের এমন আড়ম্বর, এমন বিচিত্র পোশাক পরিচ্ছদ সন্ন্যাসীদের বলো। আর দেখো, গেরুয়া পোশাক দেখলেই তোমার মন ভরে যায়। তোমার ঘর এলো এখনও দেখবে, তোমার মনে হয় বিরাট সন্ন্যাসী বাবা এলো, আমার মা বসতে দেবে, কী করতে, মানে বিরাট সম্মান খাতির। তখনকার যুগে ছিল সেইটা। তো মুঘল যুগে এরা বেপরোয়া ছিল এই সময়। এদের পূর্বপুরুষরা বা এরা মুঘল যুগে সৈনিক ছিল। ঔরঙ্গজেবের যুগে দেখো, ঔরঙ্গজেবের পরবর্তী রাজাদেরা যুদ্ধ করে নেয়, আর বিদ্রোহ কোথায়, সাম্রাজ্য বিস্তার করে নেয়। তাহলে ইয়াদের ডিউটিটা শেষ হয়ে গিয়েছিল। ইয়ারা তখন কী করতো, ইয়ারা জমি পাই গিয়েছিল, যেহেতু মুঘলদের যুদ্ধ করত। তো তখন তো গোটা ভারতবর্ষের তো মুঘল যুগের, তো মুঘলরা ইয়ারাকে জমি দান করেছিল। বিভিন্ন এলাকায় যে থাকতো তারাকে জমি দিয়ে দিয়েছিল। ইয়ারারও নিজেরা জমিদার ভাবিত। ইয়ারা ছিল সৈনিক, কিন্তু এরা জমিদারের মতন। ইয়ারা নিজের জমি নিজে চাষ করতো না, স্থানীয় কোনো গরিব কৃষককে ভাগে দিয়ে দিত, যা চাষ করতো ওরা। আর বিনা ট্যাক্সে। ইয়াদের কোনো জমিদার ট্যাক্স নিত না, কারণ ইয়াদের রাজাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ। জমিদার কী করে ট্যাক্স নেবে? জমিদার ট্যাক্স নিত সাধারণ মানুষের, সাধারণ কৃষকদের। তখনকার দিনে তো জমিদার ট্যাক্স নিত। ঠিক জমিদারের ট্যাক্স ব্যবস্থাটা মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দেওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরা জমিগুলা, ওয়ারেন হেস্টিং 1773 সালে পুরা জমিগুলা এক সালা, তুমি পড়িয়েছো, এর আগে আমি ভিডিও দিয়েছি ওয়ারেন হেস্টিংয়ের, এক সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, এইসব সিস্টেম, মানে জমিগুলোকে একদম সিস্টেম জরিপ করছে, রেনেলকে দিয়ে এই করেছে, ম্যাপ করেছে, কোন জমিটা কার, পুরা হিসাব নিকাশ করছে। তখন এই যে সন্ন্যাসী ফকিরদেরও যে জমিগুলাকে মুঘল সম্রাট দান করেছিল, কিসের জন্য দান করেছিল? আর সৈন্য কাজ করতো। অত জমিগুলো সিস্টেমে চলে এলো। আর বেমানান জমি রইল নাই, ইয়াদের জমিগুলো আন্ডার ট্যাক্সে নিয়ে চলে এলো। আর আন্ডার ট্যাক্সে যখন নিয়ে চলে এলো, তখন ইয়াদেরও জমির উপর কৃষকদের প্রেশার বাড়লো, চাষ করছে, মানে ইয়াদের একটা অর্থনৈতিক ব্যাপারে প্রেশার এলো। তারপরে দেখো, ইংরেজরা নবজাগরণ করা লোক, সুশিক্ষা, ইংল্যান্ড দেশ তো সুশিক্ষা ছিল। তাদের ভাবনাতে এই যে ধর্মীয় আড়ম্বর কুসংস্কার মনে করতে এলাকে সাধারণ মানুষকে ইংরেজদের বিভিন্ন প্রচারক ছিল, তারা বলতে এলা ফালতু জিনিস, এলা তোমরাকে ঠকানো হচ্ছে। তখন মানুষের যে ওয়াদের প্রতি যে অন্ধবিশ্বাস, সেইটাও চাইলো। আর ওয়ারা চাইছিল মানুষ আমাকে একটু মানে আমরা সন্ন্যাসী ফকির তো মানুষ, আমি গ্রামে গেলেই গ্রামের লোক পায়ে পড়ে দেখ, এলাকায় গেলে এলাকা আমাকে পুরা দেবতা ভাবুক। তো এইটা তো ওদের আঘাত আসছিল। তারপর ওদের তীর্থকর নিয়েছিল, তীর্থ করতে গেছে এরা মাঝে মাঝে। কেউ ফকির তকির যারা, তারা হজ, সৌদি আরব, মক্কা, মদিনা যেত। যারা সন্ন্যাসী, তারা বিভিন্ন ধরনের এলাহাবাদ, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মঠে, কেউ চীনে বুদ্ধতে ঘুরি বুলতি এরা সঙ্গ, এইরকম ছিল তো এদের। তো সেইখানে ওরা ইংরেজ সরকার আসার পর, ওয়ারেন হেস্টিং আসার পর এখানে ট্যাক্স নিত, তীর্থকর, এটাও ওদের গায়ে লাগিয়েছিল। তারপর ওদের ব্যবসা বাণিজ্য করতে ওরা তো যেখানে সেখানে ঘুরে বলতো, ওরা তো প্রচারক, ধর্ম প্রচারক। তো যখন যেখানে সেখানে মানে ঘুরে বলতো, কোনো পশম নিয়ে আসতো কোথা থেকে উল নিয়ে আসতো, কোথা থেকে মূর্তি নিয়ে আসতো। যেখানে মূর্তি কম দামে পাওয়া যায়, অন্য জায়গায় মূর্তি বিকতো, কোথাও মানে কোনো কিছু। কেউ আরও মাদলি, কবজ, ডাইন, প্রেত, এইসব। কেউ আরও সেই বাঘের ছাল নিয়ে এসে ঝাড়ি দিত, বাঘের ছালের মাদলি করে দিত। এইরকম করে এত সন্ন্যাসী ফকিরদের চলছিল। সেই জিনিসটা ওদের ওই জীবনযাত্রা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর, মুঘল সম্রাট যখন নিষ্ক্রিয় হয়ে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সক্রিয় হতে লাগলো, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ইংরেজ সরকার শাসন, সেই শাসনে ওদের এই জীবনযাত্রার মানে ওদের জীবনযাত্রাটা আস্তে আস্তে এই জীবনযাত্রাটা পাইতেছিল না, খোল্লা। এইখানে প্রত্যেক পদে পদে এদের আস্তে আস্তে এটা ওদের দমন নীতি আসছিল। ইংরেজদের দমন নীতি বলো, আর তুমি যেভাবে নেবে, ইংরেজরা ঠিক করেছে কি ভুল করেছে তুমি তোমার মতো, আমি কিছু ব্যাখ্যা করবো না। আর ইয়ারা অভিজাতদের উপরে আক্রমণ করতে হবে। বড় লোক মানে ইয়ারা কী বলবো, নকশাল টাইপের ছিল। যে বড় লোক বেশি, তার উপর আক্রমণ করে গরিবদের দান করে দিত, মানে রবিনহুড টাইপের ছিল সন্ন্যাসী ফকিররা। আর রাস্তায় কোনো বিয়ে বাড়ি এসে মহাজনের আক্রমণ করে সোনা দানা লুট করে চলো, গরিবকে দান করে দিত, লিত নাই। তো এই টাইপেরও জিনিস ইংরেজি ব্যবস্থার সময় এটা চলতো নাই। কঠোর পাহারাদার ব্যবস্থা হয়েছিল, বিভিন্ন জায়গায় পাহারাদার ব্যবস্থা হয়েছিল। তো এইগুলাও চলতো নাই। তাহলে ওদের অর্থনীতিতে বিরাট মানে একটা হস্তক্ষেপ, আর একটা প্রকৃতির ব্যাপার। শুধু ইংরেজিরা নয়, সেই সময় 1770 সালে একবার 76-এর মনন্তর হয়েছিল, বিরাট দুর্ভিক্ষ বাংলা জুড়ে।
তো সেই সময় চাষবাস হইতেছিল না, ট্যাক্সও ওদের জিনিসপত্র কেউ কিনতো নাই, মশলা কিনতো নাই, উলের জিনিস কিনতো নাই, পুতুল কিনতো নাই, মাদল লিথো নাই, কবজ লিথো নাই। তখন ওদের অর্থনীতিতে মানে সব দিক থেকে ওই 70 সাল 63 সাল ওই সময়টা একটি খারাপ পরিস্থিতি। আর বললাম তো ক্ষমতা হস্তান্তরিত ছিল, মুঘল থেকে ক্ষমতাটা আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডার এসেছিল। আমি বলেছি ক্ষমতা হস্তান্তর এলে যে কোনো সাধারণ মানুষ একটু ডিস্টার্ব হয়। এখনও রাজনৈতিক দল দেখো, কংগ্রেস পার্টি থেকে বিজেপি এলে তোমাদের কিছু না কিছু পরিবর্তন হবে শিওর। কিছু কিছু সাধারণ মানুষের কিছু, কেউ বলবে চলো আধার কার্ড করো, কেউ বলে আধার কার্ড তুলে নাও, মানে তোমার জীবনে একটা মানে একটি বেল্লিকপনা আসবে দেখবে হঠাৎ। তো মানুষ তো এটা ঠিকভাবে লাই নেই, কখনোই না, ভারত মানুষ কখনোই ঠিকভাবে লাই নেই, সেই সময় নেই। এই সকল কারণেই সন্ন্যাসী ফকির যারা ছিল, স্থানীয় প্রজারাও, শুধু সন্ন্যাসী ফকির নয়, কারিগর যারা কাঠের কাজ করতো, যারা লোহার কাজ করতো, যারা সোনার কাজ করতো, কারিগর শিল্পীরা, তাদেরও তো ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছিল। সাধারণ কৃষক, সাধারণ মানুষ সবাই এই বিদ্রোহে সন্ন্যাসী ফকির দলে যোগ দিয়েছিল। ফলে একটা বিরাট বড় বিদ্রোহ শুরু হয়ে গেল, প্রায় 5-6 হাজার সৈন্য তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেলো, যত্রতত্র বিদ্রোহ হইল। এইভাবেই সন্ন্যাসী ফকির বিদ্রোহের পরিস্থিতিটা শুরু হয়েছিল। এইবারে যদি তুমি কারণ লিখবে, তো আমি টু দি পয়েন্টে, যদি এই কারণগুলো আমি টু দি পয়েন্টে লিখবে এবারে, যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সন্ন্যাসী কারা ফকির কারা আমি ক্লিয়ার করে দিয়েছি, কারা সন্ন্যাসী কারা ফকির। সন্ন্যাসী হিন্দু ধর্মীয় যারা এইসব ব্যবসা করতো, এইসব সঙ্গ তঙ্গ সেবা তেবা করতো, ঘুরে বলতো, যারা মানুষকে বিভিন্ন উপদেশ দিত, ঠিক আছে, ঠিক দিত না ভুল দিত কে জানে, তীর্থ করতো, ঘুরে বলতো, গেরুয়া পোশাক পরতো, একটা অন্য টাইপের আড়ম্বর জীবনযাপন করতো। ওদের নিজেদের জমিও ছিল, সেই জমি উপভোগ করতো, লোকের জমি লিত, বিভিন্ন লোক দান খয়রাতেই ওদের দিন চলে যেত, নিজেদের পয়সাতে খাইতেই নেই। আরে সন্ন্যাসী তো বিন্দাস তো। আর ফকিররাও তাই টাইপের ছিল। ফকিররাও আর ওই বর্ষা পোশাক গান গাইতো, কেউ একতারা নিয়ে আরও বিভিন্ন গায়ে গায়ে গান করতো। বাউল সম্প্রদায় ছিল এদের মধ্যে, কেউ কেউ গায়ক সম্প্রদায় ছিল, কেউ সুফি সাধক ছিল, বিভিন্ন ধরনের লোক ছিল। তো এই সময় ইয়াদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদয় এবং 76-এর মন্বন্তর, দুটো কারণ একসাথে ইয়াদের মূল জীবনযাত্রার পরিবর্তন এসেছিল। এবং সেই সেখানে আমরা ছোটো ছোটো কারণগুলো পড়ব। এখন যেটা পড়লাম সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপট পড়লাম আমি, তুমি যেটা আমি মুখে বললাম সেটা তুমি সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সন্ন্যাসী কী আমি বলেছি, ফার্স্ট ফকির কী সেটাও বলেছি তোমাকে। আর তারপর আমি কিছুটা প্রেক্ষাপট বললাম। প্রেক্ষাপট মানে কোন পরিস্থিতি ছিল সেই সময় ঐতিহাসিক পরিস্থিতি কী, প্রেক্ষাপটের মধ্যে আমি গোটা সিস্টেমটা বললাম। ওই ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে শুরু করে এরা কী হিসাবে কাজ করছে, এদের কাজ কী ছিল, এদের জীবনযাপন প্রণালীটা আগে কী ছিল সেটা জানতে হবে। এদের ভালো জীবনযাপন প্রণালী কখন ছিল সেইটা বলতে হবে। এদের সবথেকে ভালো জীবনযাপন ছিল মুঘল যুগের থেকে 1765 সালের আগে পর্যন্ত, যখনও পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি পায় না, সেই সময় এরা বিন্দাস জীবনযাপন করেছে। আর যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি পাইলে ওয়ারেন হেস্টিংস মুচড়ে দিলি এদের সব কিছুতে। কেন জমিগুলা প্রথমে তো আন্ডার দ্য ট্যাক্সের মধ্যে নিয়ে চলে এলো, জমিগুলো জরিপ করে দিল, নিষ্কর জমি একটাও থাকলো না, ওদের প্রথমে এটাতেই হস্তক্ষেপ করে দিয়েছে ফার্স্টেই। আর মিডিল ম্যান মানে ইংরেজরা তো জমিদার দিয়ে করাইতো, ইজারাদার দিয়ে করতো, মহাজন দিয়ে করাইতো, তাদের বিরুদ্ধে ওদের রাগ, মানে ওরা সব এরা ইংরেজদের লোকেই ভাবতো এলাকায় আক্রমণ করতো, ইয়াদের সম্পত্তি লুট করতো। এইভাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপট। এবার আমরা বিদ্রোহের কারণে যাবো। আমি এটা মুছবো, কারণটা আমি উপর থেকে লিখবো। ভূমিকা আমি বলে দিয়েছি, তোমাকে কী লিখবে সব বলে যাচ্ছি আমি। নিজের ভাষায় নোটস সাজাবে, প্রত্যেকটাই নিজের ভাষায় সাজাবে। বই থেকে অনেক এক্সট্রা তথ্য দিচ্ছি আমি, বই থেকে অনেক এক্সট্রা ভাষা দিচ্ছি। বইয়ে সব ভাষা নেয়, বইয়ে তো মাত্র 10 লাইনের মধ্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ লেখা শেষ করা আছে। আর ইউটিউবের ক্লাস তো লেখা চলে আসে রিডিং বারে বাকি ক্লাস। এখানে তুমি কারণ একটি কারণ জেনে নেবে। দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের 1 নম্বর কারণ কী আছে, নিষ্কর জমি। শুনো আমি ডিসকাস করবো প্রত্যেকটাই। নিষ্কর জমি ফার্স্ট পয়েন্ট তুমি দিবে, নিষ্কর জমি। লাল কালি আছে? হ্যাঁ আমার কাছে আছে, ঠিক আছে। তাহলে নিষ্কর জমি 1 নম্বর পয়েন্ট। আমি 1 নম্বর পয়েন্টে ইচ্ছে তুমি এটা 3 নম্বর পয়েন্টও দিতে পারো। নিষ্কর জমিটা ডিসকাস কী করবে দেখো। নিষ্কর জমি ছিল এতদিন পর্যন্ত ওদের, বললাম তো ওরা সৈন্য ছিল, ওদের জমিতে কোনো ট্যাক্স লাগিত না, জমিদাররাও আর জমিতে হস্তক্ষেপ করতো না। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলো, ওয়ারেন হেস্টিংস প্রত্যেকটা জমির উপর ট্যাক্স বসাইলো, কোনো ট্যাক্স সালা বন্দোবস্ত, কোনোটা 10 সালের আন্ডারে নিয়ে চলে এলো, তো ট্যাক্স তো লাগলো। তখন ওদের যে রুজি রোজগার, ওদের অর্থনীতিতে হস্তক্ষেপ হইল, ফলে ওদের যে জীবনযাত্রার মানের বদল এসেছিল, ফলে ওরা আস্তে আস্তে ক্ষুণ্ণ হইলো। এখনও বিদ্রোহ করে নাই, ক্ষুণ্ণ হইলো। একটা বিদ্রোহের একটা কারণ থাকবে নাই, অনেকগুলো কারণ হবে, হঠাৎ করে বিদ্রোহ হবে নাই, 10-12টা অসন্তোষী হবে জন্মাবে। একটা অসন্তোষ প্রথম এইটাও। 2 নম্বর কারণ রাজস্ব বৃদ্ধি। একই ব্যাপার। দেখো যে রাজস্বটা ওরা দিত, কৃষকদের রাজস্ব বৃদ্ধি করলো। কারণ ওই তো বললাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আইলো, জমি জরিপ করলো, ও খরচটা কার কাছ থেকে নেবে? ইংরেজদের কাছ থেকে। 2/3, 5/10 আমরা জানি এক সালাতে কত বড় ট্যাক্স নিয়েছিল। 1/3, 2/3 এরকম করে ট্যাক্স আদায় করলো। কোনো সময় 9/10 ট্যাক্স নিত, 10 ভাগের মধ্যে 9 ভাগ ট্যাক্স নিত। তো সেই ট্যাক্সটা যখন দিত, তখন এরা সন্ন্যাসী ফকিরকে আর কী দিবে কৃষকরা?
সন্ন্যাসী ফকিরকে কিছুই দিতে পারতো ধান, না কোনো ধান না গম কিছুই দিতে পারতো না, শাক সবজি কিছুই দিতে পারতো না, যেটা ভেট করতে হবে। ফলে ওদের জমিগুলো কৃষকরা চাষ করলেও আর ভেট দিতে পারতো না, যেহেতু কৃষকদের রাজস্ব বৃদ্ধি হয়ে গিয়েছিল। ফলে সন্ন্যাসী ফকিররা এইটাতেও একটু ক্ষুণ্ণ হয়েছিল। তাহলে রাজস্ব বৃদ্ধি 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট তীর্থকর। আমি বলেছি সব পয়েন্ট উপরে প্রেক্ষাপটেই বলে দিয়েছি, তুমি এটা বানাতেও পারবে নিজে। 3 নম্বর পয়েন্ট তীর্থকর। এরা বিভিন্ন সময় হজে যেত, মক্কায় যেত, মদিনায় যেত, এলাহাবাদে যেত, বিভিন্ন সংঘে যেত, সেবা সদনে যেত, বুদ্ধ মঠগুলোয় যেত ধর্মীয় প্রচার করতে। তো সেইগুলো গেলেই এরা ট্যাক্স লাগতো, জানাই যেতে হইতো এলাকার মানুষকে, স্থানীয় জমিদারকে বা ইজারাদারকে বা মহাজনকে জানাই যেত। আর মহাজন বলতে গেলে তোমাকে এত টাকা দাও তারপরে যাও, বুঝো। তীর্থ করতে গেলে ট্যাক্স লিখতো ইংরেজরা। তীর্থকর বুঝাই দিয়েছিল ওয়ারেন হেস্টিংস 1773 সালে, বিরাট আইন করে দিয়েছিল। তো সেইটাও তো এত বিরাট রাগ ছিল। তীর্থ তো এরা অবাধ তীর্থ করতে, এরা তো যা বটতেই পারে। এরা বছরে 25-30টা তীর্থ করে, তীর্থ করাটাই এদের জীবন। আর সেইখানে যদি প্রতি পদে পদে এদের ট্যাক্স লাগে তো বিদ্রোহ করবে না, তো কী করবে? আদর করবে ইংরেজিকে? তাহলে এই তীর্থকর 3 নম্বর পয়েন্ট। ডিসকাস নিজে করবে, ভাষা নিজের দিবে। আমি শুধু পয়েন্টগুলোর বল করছি। 4 নম্বর পয়েন্ট দানে নিষেধাজ্ঞা। এটা তুমি নিজে বানায় লিখতে পারবে। দেখো, দানে নিষেধাজ্ঞা। সাধারণ মানুষের কাজ চলে গিয়েছিল ইংরেজরা। মহাজনরা এই দান কাউকে দিবি না, ওরা কোনো দান করবি না, না চাল না ডাল কোনো কিছু লয়। এরা সন্ন্যাসী ফকিরলে এরা ঠগ বটে, এরা জোচ্চর বটে, এরা লুটে, বদনাম লুটাতে লাগলো ইংরেজরা। তখন সাধারণ মানুষরাকে যা বুঝাইতো ইংরেজরা, নাহলে তোদের জমি তোরাকে দেবো না চাষ করতে, জমিদাররা বলতো। তখন সাধারণ মানুষ এরাকে কোনো দান দক্ষিণা দিত না। দান খয়রা 1 সের চাল দিত কারো ঘর গেলেই এরাকে আগে মুসুরি দিন দিত, কেউ মুগ দিন দিত, কেউ 2টা আলু দিন দিত। এমনি করে এত দিন চলতো। কেউ অল্প ভাত রান্ধায় দিন দিত, কেউ অল্প শাক দিন দিত, কেউ 2 পিস মাংস দিন দিত। তো ইয়ার পর ইয়ার পাইতেছিল না এগুলা। দান দক্ষিণা কমাই নিয়েছিল, দানে একদম নমস্কার করে দিল ইংরেজ। আইন করে দিল যে তোমরা যদি বাবা ইয়ারাকে দান দেবে তাহলে তোমাদের জমি সব কাটিয়ে নেবো। জমিদাররাকে দিয়ে করাই নিয়েছিল, ইজারাদারকে দিয়ে, তফসিলদারকে দিয়ে, বাস। তাহলে দানেও ইয়াদের ব্যবস্থা। তাহলে ইয়াদের দানটা তো মান সম্মান ছিল, লোক মান সম্মান করতে বলে দান দিত। সন্ন্যাসী বাবা আইলে, ফকির বাবা আইলে, লাও বাবা 2টা আলু লাও, লাও বাবা 2টা কলা লাও, পাইতো না পাইতো নাই তো ইয়াদের বাস। তাহলে ইংরেজ সরকারের বিরুদ্ধে কিছু একটা করতে হবে। দানের নিষেধাজ্ঞা 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট বলো। ধর্মাচরণে বাধা তো আগেই বলেছি। আর ধর্মাচরণ করতে কেউ শৈব উপাসক ছিল, কেউ ভৈরব উপাস ছিল, কেউ মা কালী সাধক ছিল, সবগুলো সাধক বিভিন্ন ধরনের সন্ন্যাসীরা। আর ইয়ারা তো বললাম তো ইসলাম ধর্মটাকে, মানে ইসলাম ধর্ম অতটা কড়া ইসলাম নয়। যারা ফকির তারা বিভিন্ন পীর বাবা, দরিয়ার পীর, বিভিন্ন ধরনের গান করে যেত। তো এইসব ধর্ম প্রচারে ওরাকে বাধা দিয়েছিল, বিভিন্ন মসজিদ থেকেও বাধা দেওয়া হয়েছিল। হিন্দু যারা কড়া হিন্দু, মানে জমিদার টাইপের হিন্দু, তারাও ধর্ম তো মানত, তারাও এরাকে শিব ধানে ঢুকতে দিত নাই, দুর্গা স্থানে ঢুকতে দিত নাই, তুলসী মঞ্চে দিত নাই। মানে হিন্দু ধর্মর, মুসলিম ধর্মের সমাজটাও ইংরেজদের দ্বারা আভিজাত সমাজ এরাকে বাধা দিয়েছিল, ধর্মের নিষেধাজ্ঞা। মানে ইয়াদের ধর্মে প্রচার করতে গেলেই ওইখানে পুলিশ হানা দিয়ে দিত, পাহারাদার হানা দিয়ে দিত, এই জমিদারের লাঠিয়াল চলে যেত, এরাকে ঠেকাইত। সন্ন্যাসী ফকিরকে লেতাড়ি নিয়ে আসতো, চল এখানে কোনো ধর্ম চলবে না, চল তোরা খেতে দিতে হয় এলাকা থেকে। তাই ধর্মচারণে বাধা 5 নম্বর পয়েন্ট। বলো 6 নম্বর পয়েন্ট ব্যবসা। আমি তো বললাম ইয়াদের ব্যবসা নমস্কার করে দিয়েছিল। 1770 সালে যখন 76-এর মন্বন্তর হয়, মানুষের এমনিতেই অসুবিধা। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করছিল, ওদের দেশে শিল্পায়ন হয়েছিল ইংল্যান্ডে, সেইখানে জিনিস এরাকে বিকত। তখন এরা বলতো ইয়াদের মশলাটা কিনে না, আমাদের মশলাটা আরও ভালো টেস্টি, পুরা MDH মশলা দিয়ে দিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড থেকে। তখন সন্ন্যাসী ফকিরের মশলা কেউ কিনতো নাই। আর সন্ন্যাসী ফকিররা বিভিন্ন জায়গা থেকে মশলা নিয়ে আসতো। ওরা তো নানা প্রান্তে ঘুরে পেত দেশ বিদেশে। ওরা উল নিয়ে আসতো, কিনতো নাই, ওদের পুতুল কিনতো নাই, ওদের খেলনা কিনতো নাই। তাহলে ওদের ব্যবসা ওরা ফেরিয়ালও করতো, মাঝে মাঝে ধর্ম প্রচারের সঙ্গে সঙ্গে ফেরিয়ালও করতো, সব দিক থেকে রোজগার ওদের। পুরাপুরি ব্যবসা দেওয়া হস্তক্ষেপ করে দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পুরা নিজেদের ভালো ভালো শিল্পজাত দ্রব্য নিয়ে আসলো ইংল্যান্ড থেকে, সেইলা মানুষকে দিচ্ছে। মানুষ ফ্যান্সি জিনিস পেয়েছে, তো কেন নিতে সন্ন্যাসী ফকির থেকে জলা জম্পা থেকে বের করতে ওরা। সাধু বাবাদের জিনিস লিতো নাই, আর কেউ সাধু বাবা পীর বাবাদের জিনিস লিতো নাই। তখন সালা দিচ্ছে আমাদের জিনিস লিছে নাই কেউ, ইংল্যান্ডের জিনিস লিচ্ছে। তোর ইংরেজটাকে বিদ্রোহ কর, সালা কুঠি আক্রমণ কর। এরা বিদ্রোহটা কীভাবে করবে সেটা পরে বলবো আমি, বিদ্রোহের বিস্তারে, যে বিদ্রোহটা কীভাবে করেছিল। এখন শুধু বিদ্রোহের কারণগুলো বলছি, কেনই এরা বিদ্রোহ করেছিল। তাহলে এটা গেল 6 নম্বর পয়েন্ট। বলো 7 নম্বর পয়েন্ট। বাড়াও পয়েন্ট বাড়ালে নম্বর পাবে। হ্যাঁ, অস্ত্র বহন। দেখো ইয়াদের হ্যাবিট ছিল, ইয়ারা তো কী বলেছিলাম, ইয়ারা আগে কী ছিল, মুঘল যুগে এরা সৈনিক ছিল। তো ইয়াদের কাছে কড়ি, বর্গা, তীর, ধনুক, বর্ষা, তরোয়াল এইসব নিয়ে ওরা ঘুরে বলতে। যখন সন্ন্যাসী ধর্ম প্রচার করতে, মানুষের যত বেশভূষাতে মানুষ আকর্ষণ হয়। প্রথমেই মানুষের ফার্স্ট আকর্ষণ বেশভূষা। এই সাধু বাবা পুরা বর্ষা আছে, তীর আছে। ওরা ভাবতে যে ধর্মীয় মানুষের, সাধারণ মানুষের, শোনো, খাইটে খাওয়া দিন দুঃখিনী মানুষরা সব আড়ম্বর করো। তখন মানুষ প্রাণে বিশ্বাস করতো যে এরাই ধর্ম, এরাই ঠাকুর, এরাই দেবতা, এরাই যত দেবতা, এরকম কমেন্ট করতো। তো সেই রকম অস্ত্র নিয়ে তো গোটা একদম আইনত অপরাধ করে, অস্ত্র আইন করে দিয়েছিল ওয়ারেন হেস্টিংস।
একদম অস্ত্র নিয়ে ঘুরলেই অ্যারেস্ট, ডাইরেক্ট তোমাকে নমস্কার, জেলে পুড়ে দেবো ডাইরেক্ট। তাহলে সন্ন্যাসী ফকিররা যে অস্ত্র শস্ত্র সেটাও নিয়ে যেতে লাগতো। তাহলে অস্ত্র দেওয়া তো সেফটিও ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে বলতো সেফ ছিল একটা, কোন মানুষের সঙ্গে কোথায় দেখা হয়তো সেই অস্ত্র আইনে এত বাধা দিল। অস্ত্র নিষেধাজ্ঞা, পুরো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা করে দিয়েছিল। বলো 9 নম্বর পয়েন্ট। হ্যাঁ, মাদুলি কবজ ব্যবসায় নিষেধাজ্ঞা। ওই যে এইটা কিন্তু ভালো করেছিল, দেখো মাদুলি কবজ এরা বিক্রি করতো ফকির টকির, পুরা লোকের ঘরে ডাইন ছাড়িয়ে দিত, যোগী ছাড়িয়ে দিত, একবার সেই ঝাড়ুতে ঝাড়িয়ে দিত, কারো প্রেত লাগলে সাইডতে এমনি করে বহুত টাকা রোজগার করতে এরা। মাদুলি ফাদলি কবজ বাঘের ছাল দিত, মাদুলিতে ঢুকাই দিত। তো ওইলা ব্যবসাগুলো পুরো ইংরেজ সরকার এসে বলেছিল যে এগুলা সব ফল্ট, এগুলা সব ঠকানো, মানুষ ঠকানো, কুসংস্কার হচ্ছে এগুলা। ইংরেজরা তো শিক্ষার আলো নিয়ে এসেছিল, নবজাগরণ হয়েছে ওর দেশে অনেক দিন আগে, ইতালিতে, ইংল্যান্ডে রেনেসাস। সেই রেনেসাসের ভারতের যে কুসংস্কার সেইগুলোও এইলা ডাইনি অপবাদ, ভূত প্রেত এইলা ঝাড়াঝাড়ি বলছি কোনো লয়। সন্ন্যাসী ফকির তোমরা ঠকাইছে, তখন সন্ন্যাসী ফকিরদের এই দিক থেকেও ব্যবসাটা চলে গিয়েছিল। তাহলে মাদুলি কবজ ইত্যাদি নিষেধাজ্ঞা 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট, এইটা মেন কারণ 76-এর মনন্তর, 10 নম্বর পয়েন্ট। তাহলে আমি পয়েন্টগুলোকে আবার বলছি, তোমরা পয়েন্টগুলো আমি মুখে মুখে ডিসকাস করেছি, তোমরা পয়েন্টগুলো নোট ডাউন করো। রাজস্ব বৃদ্ধি, তীর্থকর, দানে নিষেধাজ্ঞা, মানে দান দিত নয়, ধর্মচারণে বাধা, ব্যবসাতে নিষেধাজ্ঞা, সব নিষেধাজ্ঞা, অস্ত্র বহনে নিষেধাজ্ঞা, মাদলি কবজে নিষেধাজ্ঞা, আর 76-এর মনন্তর। এটা কিন্তু ইংরেজদের লয়, এটা প্রকৃতি সেই সময় এত বিরূপ হয়ে গিয়েছিল যে সেই বছর ধান টান কোনো হয় নাই 2-3 বছর, জলেই হয় নাই 2-3 বছর। 70 সালে জানো তো 76, বাংলায় 1176। তো সেই সময় ইংরেজরাও ইয়ার মানে ভারতের লোক চাইলেও এত জিনিস কিনতে পারতো না, পয়সা ছিল না, এর আগে দানও দিতে পারতো না। সবসময় যে ইংরেজ নিষেধ করি সেটা লয়, সেই সময় মানুষ অসহায় হয়ে গিয়েছিল, মানুষ প্রকৃতির দানও ইংরেজদের কড়া নিয়মে। ফলে সাধারণ মানুষ এর আগে দানও দিতে পারতো না, ইয়াদের জিনিসও কিনতো না। ফলে বিরাট এফেক্টেড হয়ে গিয়েছিল সন্ন্যাসী ফকিররা, সাধারণ মানুষ সমেত, কারিগররা সমেত। ফলে সবাই নিজেদের জীবন সংগ্রাম বাঁচার জন্যও সবাই এই বিদ্রোহে যোগ দিয়ে নিয়েছিল। 76-এর মনন্তরটা এমন হয়ে গিয়েছিল যে সন্ন্যাসী ফকিরের অসন্তোষ প্লাস সাধারণ মানুষ এত দলে যোগ দিয়ে নিয়েছিল। সবাই গেরুয়া পোশাক পরে এত সঙ্গে লাঠি নিয়ে ঠেঙ্গা নিয়ে গায়ের লোকও বেরিয়ে গিয়েছিল, সব সন্ন্যাসী ফকিরের দিকে হয়ে গিয়েছিল। শুধু আর বিরোধী কার ছিল, বিরোধী পক্ষে কে ছিল? ইংরেজ জমিদার, মহাজন, জোরদার, ইজারাদার, মানে যারা মিডিল ম্যান ইংরেজদের, ওরা হিন্দুই ছিল, মুসলিমও ছিল। আমাদের আমির ওমরাহ, তাদের বিরুদ্ধে বিদ্রোহ। মুসলিমদের জেলা হেড তারা আমির ওমরাহ ছিল, তাদের বিরুদ্ধে বিদ্রোহ, নবাবের বিরুদ্ধে বিদ্রোহ। চলো সবাই বেরিয়ে গিয়েছিল ঠেঙ্গার লঠম নিয়ে। 76-এর মনন্তর একটা বিরাট কারণ। আর তারপরের কারণ হচ্ছে লাস্ট কারণ, 11 নম্বর পয়েন্ট দিবে। 1773 সালে 150 জন ফকিরকে হত্যা করা হয়েছিল রংপুরে। তাকে বিদ্রোহ শুরু হয়ে গেল 63 সালে, এটা বিদ্রোহের মাঝেই, তখন বিদ্রোহটা আরও গরম হয়ে গিয়েছিল। কথা বুঝো, 63 সালে বিদ্রোহ শুরু, কিন্তু 73 সালে 150 জন ফকিরকে গণহত্যা করা হয়েছিল ইংরেজ লাঠিয়ালদের দ্বারা, ইংরেজ সৈন্য দ্বারা, ওয়ারেন হেস্টিংয়ের সৈন্য দ্বারা। আর সেই সময় বিদ্রোহটা আরও তেজ নিয়ে নিল, যখন 150 জন ফকিরকে মেরে দিয়েছে। ফকিরের দল, সন্ন্যাসীর দল, সাধারণ মানুষ বাংলার, তারা আরও ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, পুরা খেপাই গিয়েছিল। চলো এবারে ইয়াদের জান যে জিয়েঙ্গে করেঙ্গে মরেঙ্গে ডাক দিয়ে দিয়েছিল সেই সময় সবাই। চলো 150 জনকে মারা তো 4টিখানি কথা নয়, এই 11টা কারণ চড়চড়িয়া লিখবে। কারণগুলো মনে করো একবার, ভিরেন দাও, নিষ্কর জমি, রাজস্ব বৃদ্ধি, তীর্থকর, দানে নিষেধাজ্ঞা, ধর্মচারণে বাধা, ব্যবসায় নিষেধাজ্ঞা। তুমি গল্পের মতন লিখতে পারবে এগুলো প্রত্যেকটাই। অস্ত্র বহনও বাধা দিয়েছিল এর আগে মাদলি কবজও নিষেধাজ্ঞা দিয়েছিল। তাহলে এরা তো সব দিক থেকে রুজি রোজগার কমাই দিয়েছিল, সম্মানও কমাই দিয়েছিল। দেখো এরা তো মানুষ দেবতা হবে, তো মানুষের ভাবনাটি চেঞ্জ করে দিল ইংরেজরা। ফলে সর্বোপরি মিলে ইয়ারাও মানুষকে উল্টাপাল্টা বিজয়, মানুষকে সামিল করে বিদ্রোহ শুরু করে দিল। বাস এইবারে আমরা পড়ব বিদ্রোহের 11টি কারণে লিখবে। মনে রাখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ 11টি কারণ আছে। আগে 11 শব্দটা মাথায় চাপাও, তারপর তুমি 11টা শব্দ শুধু পয়েন্ট দাও, ভাষা নিজে দিবে। ভাষা কোনোদিন কারো কপি করো না। হ্যাঁ, বেকারটা আমি দেবো না, বেকার হয়ে গিয়েছিল, ওরা সেনাবাহিনীতে কাজ চলে গিয়েছিল, তখন এরা বেকার হয়ে গিয়েছিল। ওটা তো অনেক আগের ঘটনা, ওটা তো ঔরঙ্গজেবের পরেই বেকার হয়ে গিয়েছিল, সৈন্য আর ছিল না, ওই পয়েন্টটা বাদ। ঠিক আছে, বাস এই 11টি কারণ তোমরা দিবে। এবার আমরা পড়ব এই বিদ্রোহটা কীভাবে হয়েছিল। বিদ্রোহটা মানে যুদ্ধর ঘটনাটা, বিদ্রোহের বিস্তার, এইটা যে কোনো বিদ্রোহের মেন জিনিস। কী করে বিদ্রোহটা হয়েছিল, বিদ্রোহটা সিস্টেম কী ছিল, বিদ্রোহ কারা করেছিল, বিদ্রোহের 2 জন নেতা, বিরোধী পক্ষের নেতা কে ছিল, সব পড়ব আমরা এবার। তাহলে কারণ তোমরা এই 11টি করবে। এরপর আমি এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের বিস্তার পড়ব, মানে বিদ্রোহটা কী করে হয়েছিল, কী সিস্টেমে বিদ্রোহটা চলছিল দেশে। ঠিক আছে, সেই সময় প্রথম কৃষক বিদ্রোহ। দেখো বিদ্রোহের বিস্তার। আরেকটা তোমরা বলে রাখি, বিদ্রোহের প্রকৃতি কিন্তু আমরা অন্য একটা ক্লাসে দেবো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রকৃতি অন্য জিনিস, মানে বিদ্রোহটা থেকে আমরা কী শিখলাম, এইটা আমরা ছাত্রছাত্রী কী শিখলো সেইটা এখন প্রকৃতি। এখন নতুন স্টাইলে একটা ইতিহাস প্রশ্ন মারে, প্রত্যেকটা বিদ্রোহের আলাদা করে প্রকৃতি দেই। তোমরা সব বিদ্রোহ সব কিছু পড়ে প্রকৃতিটা নিজে উপলব্ধি করে লিখতে হবে। এখন কোশ্চেনের ফ্যাশনে বেশিরভাগই প্রকৃতি পড়ে যাচ্ছিল, কারণ লিখে দেই।
কেউ ফলাফল লিখে দেয়, চলবে না এটা, কারণ ফলাফল নয়। এই বিদ্রোহের বিস্তারটা তো পড়ে না পরীক্ষায়, কিন্তু শুনো বিদ্রোহটা কী করে হয়েছিল। বিদ্রোহের বিস্তারটা আমি পয়েন্ট দিয়ে লেখাবো, 1 নম্বর দিয়ে। ফার্স্ট বলো শুরু হয়েছিল কী করে বিদ্রোহটা। প্রথম ঢাকাতে, এই যে ঢাকা জানো তো বাংলাদেশ রাজধানী, এখন মোটামুটি এইখানটায় ঢাকা, বাংলাদেশের মিডিলে ঢাকাটা, এইখানের একটা জমিদার কুঠি প্রথম আক্রমণ করেছিল। কারা? সন্ন্যাসী ফকিররা, ইংরেজ কুঠি আক্রমণ করেছিল। এইটা দিয়ে আন্দোলনের শুরু, এইটা দিয়ে মানে ধূপ দিল বিদ্রোহের। বিদ্রোহের ধূপটা কবে দিয়েছিল, মানে এটাই ধূপ 1763 সালে, ওই জন্যই বলে বিদ্রোহ শুরু ঢাকাতে। আজকের বাংলাদেশের ঢাকাতে ইংরেজ কুঠি ছিল, যেমন এখন থানা আছে, যেমন এখন এসডি অফিস আছে, ডিএম অফিসে, ইংরেজদের এমনি ছোটো ছোটো অফিস ছিল, তখন ওই এলাকায় কুঠি বলা হতো, নীলকুঠি। মানে ইংরেজরা ওইখান থেকে কন্ট্রোল করতে এলাকাটাকে, ছোটো ছোটো বিভিন্ন অফিস ছিল ইংরেজদের। তো সেই কুঠিগুলোতে ইংরেজরাকে প্রথম আক্রমণ করে দিল সন্ন্যাসী ফকির ঢাকার। এইটাই প্রথম বিদ্রোহের সূচনা। 2 নম্বরে বলো, 1763তেই আনন্দ গোসাই আর লেফটেন্যান্ট মরিশাস, ইয়াদের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল কোচবিহারের দিনহাটাতে। এইখানে আজকে কোচবিহারের দিনহাটার নাম শুনে থাকবে, এইখানে একটা যুদ্ধ ঘটল। লেফটেন্যান্ট মরিশাস, এর লিখে রাখো এটা, এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট। এটা 1704 সালে লেফটেন্যান্ট মরিশাস এবং আনন্দ গোসাই একজন সন্ন্যাসী টাইপের ছিল। গোসাই বুঝছি, গোসাই সন্ন্যাসী টাইপের ছিল। এই সন্ন্যাসীর নেতৃত্বে 1763 সালেই কোচবিহারের দিনহাটা, আজকেও দিনহাটায় আছে, এইখানে একটা ওদের মধ্যে ঠেঙাঠেঙি বুঝাপড়া, মানে 7-8 দিন ধরে একটা জঙ্গল চলেছিল। আমরা দিনে টিভিতে খবর, এইখানে বিদ্রোহ, মানে এমনি সবসময় রামায়ণ মহাভারতের যুদ্ধ ভেবো না এটা, যে গোটা একদিকে দাঁড়াইছে, ওরা একদিকে দাঁড়াইছে, শাক বাজেছে, এমনি এলা কৃষক বিদ্রোহ, এলা ছোটোখাটো ঠেঙা ঢেলা ফিকি এরকম হইতেছিল। সেইটাই ইতিহাসে নোট আছে সব, বুঝতে পারছো। তো আনন্দ গোসাইয়ের এলাকাতে একবার বিদ্রোহ হয়েছিল, আর এদিকে ক্যাপ্টেন মরিশাস ওদের মধ্যে, ওদের টিমের সঙ্গে এদের টিমের মানে গলি গোলা, ঠেঙি লাঠি, বর্ষা, ছুড়াছুড়ি এইসব চলেছে। এইটাও একটা বিদ্রোহী হয়েছে তাইলে। এটা 1763 সালে। তারপরে বলো 1769 কী হয়েছিল গো? হ্যাঁ, নেপাল তোকে বলিস না বিদ্রোহ ছিল। নেপালে ইংরেজ সেনাপতি কিতকে সন্ন্যাসী এবং ফকিররা মারিয়ে দিয়েছিল ডাইরেক্ট। কিতকে ধরেছে, পাইছে বতরে কিতের সৈন্য, কিত বর্ডারে বেশি হম্পা করছিল, সন্ন্যাসী ফকিররা পাইছে, কিতকে নমস্কার করে দিয়েছে। তাহলে ইংরেজ সেনাপতি কিতকে হত্যা করেছিল 1769 সালে নেপাল বর্ডারে। কিত হত্যা, কিতকে ছিল বাবু ইংরেজ সেনাপতি। তাহলে বলো এখন কারা জিতছে? এখন সন্ন্যাস ফকিরে জিতছে, দেখো কিতকে হারাইন দিল, একটা তো বদলা নিল, একটা তো মুড়ু নিল, বাস। এখন একটা মানে ম্যান ছোটো ছোটো গাদা গেছে, ইংরেজ সৈন্য ছোটো ছোটো গাদা সন্ন্যাস ফকির গেছে, নাম না জানা, কিন্তু ম্যান হিরোগুলাকে দেখো মারপিটলাম, মনে রাখবে। এগুলাই তো যুদ্ধ, এই কেলমা সিনেমা চলছে। কিতকে মারি দিয়েছে একজন ইংরেজি, তার বদলা তো ইংরেজিরা ছাড়বে না বাবু। বলো 4 নম্বর কী হয়েছে? 1773 রংপুর, এই যে শুনিয়ে রাখবে রংপুর, আমরা তো বলেছি সন্ন্যাসী ফকিরের ম্যান স্থান হচ্ছে রংপুর। রংপুরে টমাস ক্যাপ্টেন দেখো ওয়ারেন হেস্টিংয়ের সেনাপতি সেই ছিল। ওয়ারেন হেস্টিং একজন করে ইংরেজ সেনাপতি পাঠায়। ওয়ারেন হেস্টিং তো রাজা ছিল সেই সময়, ও তো গভর্নর জেনারেল। ও পাঠাইছিল 1773 সালে। যা রে টমাস, বলছি চল আমাদের কিতকে নেপাল বর্ডারে মেরেছে, তুই রংপুরে যা, তো একবার পুরা সন্ন্যাসী ফকিরগুলোকে ঠেঙাই দিয়ে, তো জাংলাইন দিয়ে যেদিক সেদিক ধরে তুলে কাছাড়ি দিয়ে যেদিক সেদিক পাঠাইছে বাসা ক্যাপ্টেন টমাসকে। উল্টা টমাসকেই মাইরে টাঙাই নিয়ে গেছে। কারা টাঙাই নিয়েছে গাছে? এই গাছে টাঙা মাছে টাঙা লিখবে না, আমি জাস্ট গল্প ইন্টারেস্ট দেওয়ার জন্য, মজা রাখার জন্য, তুমি যাতে পড়া না ভাবো, একটা ঘটনা ভাবো, একটা সিনেমা ভাবো, এটা সেই জন্য আমি এইসব ভাষা বলছি। তাহলে ক্যাপ্টেন টমাসকে মারিয়ে নমস্কার। তাহলে দুটা ইংরেজের মূল রইল, কাকে কাকে বলো? কিতকে নেপাল বর্ডারে দিল, আর এদিকে রংপুরে গিয়েছে বিদ্রোহ দমন করতে, উল্টা টমাসকে মারিয়ে ঝুলাই নিয়েছে। কারা? সন্ন্যাসী ফকিররা। তাহলে সন্ন্যাসী ফকিররা কেলমা দেখাচ্ছে বাবু, পুরা ছাড়ে নাই এরা। আর এরা কে করছে বলো না? এরা করছে এই চিরাগালি কৃপানারায়ণ পরে ওই জেলা মরিবে এখন অল্প আগে, হ্যাঁ, মজনু সহ নেতৃত্ব দিচ্ছে এলা সুরা। মজনু সহ পুরা ফকির বিদ্রোহ ডেঞ্জারাস ছিল। ফকিরগুলা বললাম তো শিকল মাইতে ঘুরতে, ওরা বাঘের চালে পড়তো, হরিণের ছেলার বর্ষা নিয়ে ঘুরতে, ডেঞ্জারাস লোক ছিল। সব কেলামা দেখাই দিত, গাছে চেপে দেখতে, বলছে ঝাড়ি দিত মায়। আর এদের চিনা জানা এলাকা 1773 16 বইয়ের বটে এরা। এর 5 নম্বর আবার 1773 সালে আরেকজনকে পাঠাইল ক্যাপ্টেন চেঞ্জ করে দিল। ক্যাপ্টেন কাকে পাঠাইল? এডওয়ার্ড। বলো বানান, এডওয়ার্ড। এটা বইয়ে দেওয়া আছে, তোমরা দেখবে। ক্যাপ্টেন এডওয়ার্ডকে পাঠাইল 1773 সালে। ওয়ারেন হেস্টিং বুঝি বাবা টমাস মরি গেল, কিত মরি গেল, কী হবে কেবে আমাদের? তাহলে চলো এডওয়ার্ড রেডি হও, তুমি করো যুদ্ধের আয়োজন। তাহলে এডওয়ার্ডকে পাঠাই দিল, চলো রংপুর। আরও চলো রংপুর গেল। রংপুর যাই পরে এদিকে মজনু সাহ তো রেডি আছে বাবা। মজনু সাহ বুঝে আসো, আসতে দে, খবর পেয়ে গেছি ও, বলছে কামিং শুন, আসো এদিকে আসো। ও আকো নমস্কার। কাকে নমস্কার করে দিল? আরেকজনকে, এডওয়ার্ডকে হত্যা। বাবা রে, এরকম হত্যা। চলো
ওয়ার নেস্টিংয়ের তো মনে বিরাট ভয়, কী হবে এক সালা যাকে তাকে মারি দিচ্ছে, তুলে কাচাড়ি দিচ্ছে, এদিকে কিতকে মারল, টমাসকে মারল, এডওয়ার্ডকে মারল। মনে রাখো কথাটা, 3 জন ক্যাপ্টেন মারি দিল ইংরেজদের পরপর। কাকে কাকে? নেপাল বর্ডারে টমাসকে, রংপুর নেপাল বর্ডারে কিতকে, রংপুরে টমাসকে, আবার রংপুরে সালা এগেন কাকে মারল? এডওয়ার্ড। 3 জন বীর। ইংরেজ ওয়ার নেস্টিং এবার সিরিয়াস নিয়ে নিল, বুঝি না এটা তো মানা চলবে না, আমাদের এত নেতা মরে গেছে, তাহলে তো সালা আমরা দেশ ছেড়ে চলে যাবো এবারে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রাহি তাহি রব। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডকে ফোন লাগালে বলছে পাঠাবো রোকো যারা। ইয়ার একটা বিরাট তেজি নেতাকে তৈরি করলি, এরপর একদম বিরাট একটা সেনাবাহিনী তৈরি করলো। ওরা উত্তরবঙ্গ জুড়ে এই সেনাবাহিনীটা যেদিক সেদিক করে দিল। এই সেনাবাহিনীর নেতৃত্ব দিল ক্যাপ্টেন জোন্স। 20 নম্বর মিঠুন দা নাচুন না। তাহলে 6 নম্বর কে হইল? ক্যাপ্টেন জোন্স। এইটা লাল কালিতে লিখবে, ক্যাপ্টেন জোন্স। ওয়ারেন হেস্টিংয়ের নেতৃত্বে বিরাট সৈন্যদল গঠন করলো। এইবারে দেখো খেল দেখাবে কি আর কোনো ছাড়ে কথা বলবে না। ক্যাপ্টেন জোন্স ডাইরেক্ট জলপাইগুড়িতে পাঠান দিল আগে, পুরা 2-3 হাজার সেনাবাহিনী নিয়ে পুরা পাঠান দিল ক্যাপ্টেন জোন্স। ইংল্যান্ড থেকে পুরা স্পেশাল ট্রেনিং করা সেনাবাহিনী নিয়ে আসলো। আর পুরা মজনু শাহকে দিন দিল। মজনু শাহকে নমস্কার। 73-এ দেখো মজনু শাহের মৃত্যু, 76-এ মজনু শাহকে নমস্কার। 76 সাল থেকে এই বিদ্রোহ চলেছিল, 1776-এ মজনু শাহকে দিল। হ্যাঁ ঠিক আছে, 1776 সালে মজনু শাহকে উপরে লিখো। তাহলে এইখানে মুছে দিছি, তুমি বুঝো। 1776 সালে তাহলে একজন ফকির বিদ্রোহের নেতা মরে গেল, মজনু শাহ বলে কি মরলে কী হবে? একবারই ছিলা ছিল মুসা শাহ, ও বিদ্রোহ চালাচ্ছিল পুরা। চিরাগালিকেও মারিছিল মাঝটায়। একে একে নেতাগুলাকে পুরা আর কাউকে জেলে পুরে দিচ্ছিল। ওয়ারেন হেস্টিং এই নেতাটা, এই যে ক্যাপ্টেন জোন্স, এই বিরাট কন্ট্রোল করে নিয়েছিল। এই দিকে বিদিকে সৈন্য পাঠান নিয়েছিল, সব দিকে কন্ট্রোল করে নিয়েছিল। আর এই সময় ওয়ারেন হেস্টিংয়েরও শাসনকালটা শেষ হতেছিল। এরপর কর্নওয়ালিস আসবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক। মনে রাখো, প্রথমে ছিল ওয়ারেন হেস্টিং, অনেক দিন ছিল। ওয়ারেন হেস্টিংয়ের সময় সন্ন্যাসী ফকির বিদ্রোহটা বেশ জানা কথা হয়েছিল। তারপর ওয়ারেন হেস্টিংয়ের পর কর্নওয়ালিস, তারপরে স্যার জনসন, তারপরে ওয়েলেসলি। সিরিয়াল করবে। ভাইসরয় যদি সিরিয়াল করা থাকে না, প্রথম 20টা মূল কেমিস্ট্রিতে যেমন কাজে লাগে, ইংল্যান্ডের ইতিহাসের ভাইসরয়টা তেমনি কাজে লাগবে তোমার। চড়চিড়া করা আছে আমার এগুলো সব। ওয়ারেন হেস্টিংয়ের পরে কে এসেছিল? কর্নওয়ালিস 93 সালে। আর 93 সালের থেকে 93 সালে কর্নওয়ালিসের সময়সীমা শেষ। 80 সাল থেকে 93 ছিল। আর 93 থেকে 96 তক ছিল স্যার জনসন। আর 99 আর 2000 ছিল ওয়েলেসলি। আর ওয়েলেসলির সময় এই বিদ্রোহটা দমন করেছিল পুরাপুরি, বলছি আমি সব। তারপরে 1774 সালে মজনু শাহ বিদ্রোহ করেছিল। তারপর কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থা করেছিল, জানো তো? কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থা করে দিয়েছিল পুরা বাংলা জুড়ে। পুরা থানা, যেখানে সেখানে থানা, মফস্বল, দারোগা, বর্গা, এইসব পুলিশি ব্যবস্থা চালু করেছিল আস্তে আস্তে। তখন পুলিশি ব্যবস্থা এলাকা সব নিয়ন্ত্রণ করেছিল। কত সালে ইয়াকে মারি দিল? মুসা শাহকে। 1792 সালে মুসা শাহকে হত্যা করেছিল। কারা করেছিল? ওই পরবর্তীকালে পুলিশি ব্যবস্থার নেতারা যারা ছিল, সেনাপতি, তারা সবাই মিলে ইয়াকে মুসা শাহকে হত্যা করেছিল, মানে মজনু শাহ ছিলাকে। আর মুসা শাহকে হত্যা করার পর কিছুদিন পর তো করিম শাহ আর কৃপাচার্য, এই কৃপানাথ, ইয়ারা বিদ্রোহ চালাইতেছিল। 1792-এর পরেও কিছুদিন বিদ্রোহ চালাইছিল। কিন্তু ওই পুলিশি ব্যবস্থা বললাম তো, তাকে গোটাই পুলিশ হয়ে গেছে। থানা, মফস্বল, ফাঁড়ি ইত্যাদি করে দিয়ে ইংরেজরা কন্ট্রোলে নিয়ে নিয়েছে পুরা। দেখো, ওয়ারেন হেস্টিং শুধু জমি সংস্কার করেছিল, আর কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থা সংস্কার করেছিল। মনে রাখবে এটা। পুলিশি সংস্কার করার পর ইয়াদের যে বিভিন্ন ধরনের যে মঠ, যে পীর, যেখানে ইয়ার ডেরা ছিল সন্ন্যাসী ফকিরদের, সেগুলোকে পুরা কন্ট্রোল করেছিল। ওয়ারেন হেস্টিং তো এরাকে যাযাবর বলতো, ডাকাত বলতো। সন্ন্যাসী ফকিরগুলোকে ডাকাত বলতো। কে? এরা বড় লোককে হত্যা করতো, মানে নকশালবাদ ছিল এরা, বুঝতে পারছো? বর্তমান যুগে মাহবুদী টাইপের, মানে ইংরেজদের চোখে। আমরা হিন্দুরা একে বিপ্লবী ভাবছি, আমাদের হিন্দুর ইতিহাসে একে বিপ্লবীর চোখেই দেখে। কিন্তু ইংরেজের মানুষ, ইংরেজ তো সেই সময় শাসন করছে, ইয়াকে মাহবুদী টাইপের চোখে দেখছে। তারা কড়া বিদ্রোহ দমন করেছে। আর পুলিশি ব্যবস্থার আসার পর তারপরে স্যার জনসর ইতস্তত পুলিশি ব্যবস্থা করে যেসব তারপরে পরবর্তীকালে সন্ন্যাসী ফকিরের নেতা ছিল, তার আগে সব একে একে জেলে পুড়িয়েছে, কাউকে হত্যাও করেছে। নাম না জানা ছোটোখাটো নেতা, যেমন কৃপানাথ বা ওই করিম শাহ, ইয়ার আগে জেলে পুড়ে দিয়েছিল শেষের দিকের নেতা সন্ন্যাসী ফকির বিদ্রোহের। আর ভবানী পাঠক দেবী চৌধুরানীর ভূমিকাটা শুধু ওই আনন্দমঠের বইয়েই পাওয়া যায়। ওইটা ডাইরেক্ট ইতিহাসের বইয়ে কোনো ভূমিকা আমরা এখনও তো খুঁজে পাইনি। ঠিক আছে, সন্ন্যাসী বিদ্রোহের নেতা উল্লেখ করবে তুমি, ভবানী পাঠক বা দেবী চৌধুরীর ডাইরেক্ট কোনো নেতৃত্বে ভূমিকা ইতিহাস বইয়ে দেওয়া নেই। ঠিক আছে, এটাই ছিল বিদ্রোহের বিস্তার। এইবারে 99-98 সালে ওয়েলেসলি চলে এসেছিল। ও তো গুরুদেব লোক, অধীনতামূলক মিত্রতা নীতি। ও আসার পর এমন কোটা আইন বিদ্রোহের একদম, মানে আর মশাও রইল না একটা সন্ন্যাসী ফকিরের।
একটা মশাও আর বিদ্রোহ করে নাই, একদম বিদ্রোহ 1800 সালে কড়া হাতে দমন করেছিল। কে? লর্ড ওয়েলেসলি। কঠোর দমনমূলক নীতি চালু করেছিল লর্ড ওয়েলেসলি। ও গুরুদেব লোক। তারপরের ভাইসরয় গভর্নর জেনারেল যে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, জানি তো আমরা। 4টা গভর্নর জেনারেল সিরিয়ার ওয়ারেন হেস্টিংয়ের সময় খেলেছিল কিছুক্ষণ। তখন পুলিশের সংস্কার করা ছিল না, তো তখন জমি সংস্কার করতে করতে তো বিদ্রোহটা শুরু হলো। জমিটার উপরেই তো মেন বিদ্রোহটা শুরু হলো। বুঝতে পারছি কথাটা? ওয়ারেন হেস্টিংয়ের সময়কাল 84-85-তে শেষ। তারপরে কর্নওয়ালিস আসে পরে পুলিশি ব্যবস্থাটা চালু করেছিল, তখনই বিদ্রোহ দমন করেছিল। আর ওই যে করিম শাহকে তো উইলিয়াম জোন্সকে দিয়ে তো বিরাট টেকনিক্যাল নেতা এনেছিল। তার আগে ওদের 3জনকে তো ফুটাই হয়েছিল না ইংরেজের 3টা সেনাপতিকে। তো জোন্স কিন্তু বিরাট বিদ্রোহটা ট্যাকেল করে দিয়েছিল। আর ওটা ওয়ারেন হেস্টিংয়ের নেতৃত্বেই করেছিল। ওয়ারেন হেস্টিং তো যায় না, জোন্সকে দিয়ে পাঠাইছিল। জোন্স, যাও জোন্স তাড়িয়ে দিয়ে এসে সবকে। বাস, কেমন লাগছে ঘটনাটা? দারুণ একটা সিস্টেমের মধ্যে পড়িত গোটা ঘটনাটা, খাপছাড়া পড়লে হবে না কে কী করেছে, গোটা ঘটনাটা করতে হবে। তারপর সাধারণ মানুষকেও যারা বিদ্রোহ করেছে আরও করে সিস্টেমের মধ্যে নিয়ে চলে, আরও সাধারণ মানুষ চাষবাস করতে লাগলো, যেমন দেখার দিন তেমনি দিন কাটাতে লাগলো। মাঝে মাঝে সন্ন্যাসী ফকিরগুলোকে যে অল্প শান্ত সরবর ছিল তাকে জেলে পুঁততে, যে বেশি কট্টরগিরি করতে তাকে নমস্কার করে দিত ডাইরেক্ট। এরকমভাবে বিদ্রোহ দমন করেছিল। শোনো, বিদ্রোহ দমন করলে হবে নাই তো, এবারে বিভিন্ন ঐতিহাসিক মূল্যায়ন করবো এটাকে আমরা। এই যে বিদ্রোহ দমন হয়ে গেল, ইংরেজরা দমন করেছিল লাস্টে, মূল্যায়ন কী হবে এটা আমরা পড়ি ভেবে, যে এই বিদ্রোহটার মূল্য কী, ইতিহাসে মূল্য কী। মূল্য তো আমি তুমি দেবো না, মূল্য ঐতিহাসিকরা দিয়ে গেছে, সেইটাই আমরা পড়বো। দেখো, মূল্যায়নের দিক থেকে যদি বিচার করি, এটি লাস্ট পয়েন্ট, কিন্তু প্রকৃতি পড়া হলো না। প্রকৃতি আমি নেক্সট ক্লাসে দেবো। তোমরা যদি ইতিহাস ক্লাসটা খুব ভালো লাগছে, সবাই কিন্তু এই ক্লাসটাকে শেয়ার করো। আর আমি গল্পের ছলে ইতিহাস পড়াবো, একদম নীলবিদ্রোহ তোমাকে ঘরোয়া পদ্ধতিতে পড়াবো। সাঁওতাল বিদ্রোহ তোমার মনে হবে আমার চোখের সামনে ঘটছে ঘটনাটা, এমনভাবে আমি কথা বলবো। আর সাদা বোর্ডে ক্লাস পাবে, ঠিক আছে? এরপর দেখো বিদ্রোহের মূল্যায়ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের মূল্যায়ন। মূল্য কী ছিল ইতিহাসে? আর বলো 1 নম্বর, হেস্টিংস, মুন, হান্টার, ইয়ারা তো ইয়াকে কোনো মর্যাদাই দিত না। ইয়ারা বলতে এটা যাযাবর একটা গোষ্ঠী ছিল, দস্যু টাইপের। ইয়ারা ডাকাত ছিল, বাস। এই বিদ্রোহটা কিছু না, ডাকপাইতের উপদ্রব বলছিল, বিদ্রোহ বলেই নেই। ইয়াদের ইংরেজদের চোখে, ইংরেজদের তো ডায়েরি বাজিছে, ইংরেজদের চোখে ছিল এটা ডাকাতি উপদ্রব, যাযাবরই উপদ্রব, এইসব ইয়ারা কমান্ড করেছিল। মানে এরা কোনো সম্মানজনক বিদ্রোহ বা বিপ্লব বলেই নেই এটাকে। ইংরেজের দৃষ্টিভঙ্গিতে এটা কোনো বিদ্রোহ বা বিপ্লব ছিল না, এটা যাযাবরই উপদ্রব। বুঝতে পারছো? ইয়ারা একটা লুট করছে, লুট উপদ্রব, ডাকাত দলের একটা উপদ্রব, ডাকাত হানা, এইসব ছিল জিনিসটা। এইটা এরা কন্ট্রোল করেছে, এটা বিরাট কেলমার চোখে দেখিয়েছি আমরা, এটা ইংরেজরা কন্ট্রোল করে দিয়েছি, বাংলাকে বাঁচাইছি আমরা। এইরকম একটা ভাবধারা ইংরেজদের ইতিহাসে লেখা আছে, ঠিক আছে? একটা মূল্য পাইলে কোন কোন কার দৃষ্টিভঙ্গিতে এলা মূল্য? হেস্টিং, জোন্স, মুনস, হান্টার, ইয়াদের নেতৃত্বে। এটা ইংরেজ খুব, এইসব লোকলা তুমি কপি করো। হান্টার, জোন্স, মুন, এলা সব ইংরেজ IPS অফিসার, IS অফিসার। ইয়াদের দৃষ্টিভঙ্গির গুরুত্ব আছে। আর হেস্টিং নিজে, ওয়ারেন হেস্টিং, ইয়ারা এটাকে যাযাবরী উপদ্রব, ডাকাতি উপদ্রব, কয়েকজন অশিক্ষিত মানুষের উপদ্রব, এইসব বলে অভিহিত করেছিল। ভারতের কিছু ICS ছিল সেই সময়, বজেন্দ্রনাথ বা যামিনী ঘোষ, ইয়ারা এইটাকে বলতো যে সন্ন্যাসী ফকিরদের একটা এমনি ভুল ছিল এটাতে। মানে সন্ন্যাসী ফকিরদেরই মানে ওরাই অত্যাচার বেশি করেছিল, ওরাই লুটফুট বেশি চালাইতো। তাহলে ঐতিহাসিক 2 নম্বর, ICS ইন্ডিয়ান বজেন্দ্রনাথ ঘোষ আর কে? যামিনী ঘোষ। বজেন্দ্রনাথ ও যামিনী ঘোষ এরা কিন্তু সন্ন্যাসী ফকিরকে এই বিদ্রোহের জন্য দায়ী করেছিল, যে সন্ন্যাসী ফকিররাই খারাপ ছিল। 3 নম্বর বলো, সুশোভন, সুপ্রকাশ রায়, ডক্টর সুপ্রকাশ, বামপন্থী ঐতিহাসিক। হ্যাঁ, দেখো কিন্তু বাবু ছাড়িবে না, এই বামপন্থী নেতা কিন্তু সবসময় কৃষক সন্ন্যাসী ফকিরকে এরা বলিছে এটাই প্রথম ভারতের স্বাধীনতা আন্দোলন, প্রথম কৃষক আন্দোলন, প্রথম গণ আন্দোলন, বিরাট সম্মান দিয়েছে। কিন্তু খারাপ চোখে দেখে না, এই বিপ্লবের চোখে দেখিছে এটাকে। কে? ডক্টর সুপ্রকাশ রায়। ডক্টর সুপ্রকাশ রায় কমিউনিস্টপন্থী ঐতিহাসিক। বলেছিল এটা প্রথম গণ আন্দোলন, প্রথম কৃষক আন্দোলন। মূল্যায়নে তার মানে ভালো মূল্যায়ন করেছে। এটা প্রথম বিপ্লব, একটা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামও বলে দিয়েছিল। কে? প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে নাই, মানে প্রথম একটা স্বাধীনতা আন্দোলন, প্রথম। এটা তো প্রথম হয়েছিল, ঠিক আছে, কিন্তু গণ আন্দোলন অবশ্য জনগণই এটাতে করেছিল বলা যেতে পারে। যে ডক্টর সুপ্রকাশ ধারণাটাও ঠিক, তুমি যেটা লিখবে সবলাই লিখতে পরীক্ষায়, তোমাকে কোনো মত দেওয়া চলবে নাই। তারপর আনন্দ ভট্টাচার্য বলেছিল যে এটা শুধুমাত্র ইয়াতে স্বার্থ ছিল। আনন্দ ভট্টাচার্য বলে ঐতিহাসিক ছিল, আনন্দ ভট্টাচার্য। ইনি বলেছিলেন এটা সন্ন্যাসী ফকিরদের কতগুলো দাবি ছিল, শুধু দেশের স্বাধীনতা নিয়ে ভাবে না ইয়াদের নিজেদের কতগুলো দাবি ছিল, যে আমরাকে ব্যবসা করতে দেওয়া হোক, আমরাকে ধর্ম করতে দেওয়া হোক, আমাদের যদি আমরা পাই যাই আমরা আর বিদ্রোহ করব না। তাহলে নিজস্ব স্বার্থ ছিল, এইটা বলেছে ডক্টর আনন্দ ভট্টাচার্য। যাই হোক, লাস্টে আমি লিখব যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ইতিহাসের একটা স্মরণীয় ঘটনা। এই বিদ্রোহতে
ভারতবর্ষের যে শাসন প্রণালী, যে ইজারাদার ব্যবস্থা, যে ট্যাক্স পন্থা, সব কিছুরই একটা আমূল পরিবর্তন, এবং ইংরেজরা গভীর বিচার বিশ্লেষণ করে পরবর্তীকালে শাসন প্রণালী চালাইছিল। এবং ইংরেজদেরও একটা মনে উৎসাহ এসেছিল যে আমরা এত বড় একটা বিদ্রোহ দমন করার পর ইংরেজরাও বলেছিল যে আমরা বিভিন্ন দমনমূলক এবং পীড়নমূলক যে উপদ্রব সেগুলোকে আমরা হস্তক্ষেপ করতে পারবো, এবং আরও ঘুরে ভারতে উপনিবেশ দখল করার যে ওদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের আরেক ধাপ আরও অগ্রণী ওদের মনে আশা আসছিল। এটা তুমি লিখে এই বিদ্রোহ শেষ করবে। এই হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি, সন্ন্যাসী কারা, ফকির কারা, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণের 11টা পয়েন্ট সাদা বোর্ডে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কীভাবে হয়েছিল, বিদ্রোহের বিস্তার, আর লাস্টে আমি বিদ্রোহের মূল্যায়ন করলাম। পুরা সন্ন্যাসী ফকির বিদ্রোহ A to Z হয়েছে। বই থেকে প্রায় 80% বেশি তথ্য তোমার এইখানে আছে, বইয়ে অত তথ্য নাই, 80% বেশি তথ্য দিয়েছি। কোনো বইয়ে তুমি এই তথ্য পাবে না। আমি বিভিন্ন গুগল সার্চ করে বিভিন্ন অনার্স লেভেলের MA লেভেলের বই থেকে আমি সংগ্রহ করে এগুলো সাজাইছি, এবং তারপর আমি নিজের ভাষায় তোমাদের কাছে উপস্থাপনা করলাম। এটা অবশ্যই আমি এই জন্য পড়াশোনা করেছিলাম, কিন্তু সাদা বোর্ডে ইতিহাস ক্লাস, ভারতবর্ষের একমাত্র চ্যানেল যেখানে সাদা বোর্ডে ইতিহাস ক্লাস পড়ানো হয়। ওকে, সবাই ভালো থাকবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রকৃতির ক্লাস এরপর আসবে। প্রকৃতি জিনিসটা আমি বুঝাবো, প্রকৃতি কী জিনিস। আর সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহর প্রত্যেকটার এইরকম ক্লাস আসবে, এইরকম একদম সেম টু সেম। ফরাজি আন্দোলন আসবে, রংপুর বিদ্রোহ আসবে, মুন্ডা বিদ্রোহ আসবে। পরপর 3 নম্বর চ্যাপ্টারটা আমি এখন নামিয়েছি, এখন 3 নম্বর চ্যাপ্টারটা একদম শেষ করব। তারপর আমি আরও অন্যান্য ইতিহাসের গোটা বইটা, ক্লাস 10-এর গোটা বইটা আমি একদম নিজের ভাষায় কণ্ঠস্থ করব এবং তোমাদের কাছে উপস্থাপনা করব। কেমন লাগলে সবাই জানাবেন। আর অবশ্যই 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 ক্লাসটা নিজের ভাষায় একবার নিজের খাতায় লিখবেন সবাই। ওকে।